তাহলে পাই 1p ইকুয়াল টু পাই 1m যদি হইতে হয়, তার মানে এটা ইকুয়াল টু এটা, তার মানে a1p divided by a k plus 1p to the power alpha 1 a k plus 2 p to the power beta 1 এরকম a n p to the power gamma 1 equal to a1 m a k plus 1 m to the power alpha 1 এরকম a n m to the power gamma 1 তার মানেটা কি? তার মানে হলো a1p equal to p equal to a1m আর a k plus 1 p divided by a k plus 1 m to the power alpha 1 dot 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 a n p divided by a n m to the power gamma 1 এই যে কানেকশনটা এস্টাবলিশ করলাম, তাতে অর্থাৎ আমি যে নিউমেরিক্যাল ভ্যালু এটা জানি, তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে আমরা প্রোটোটাইপ সিস্টেমের কি হবে we can find it out. এই যে সো মডেলিং ইজ ইউজলেস, আর্কিটেক্ট যারা তাদেরকে এই সিস্টেমটা এই ম্যাথমেটিক্যাল ফর্মালিজমটা জানতে হবে। যদি না জানে তাহলে মডেলিং ইজ ইউজলেস। if you cannot connect the experimental result on your model to the real system that you want to build under the future working condition, তার numerical value experimental value কি হবে এটা extrapolate না করতে পারলে মডেল করে আমাদের কোনো লাভ নাই। তাহলে মডেলটা তাহলে কি? মডেলটা এমন হতে পারে, এই জন্য দেখো হুবহু মডেল বিল্ডিংটা চেহারাটা তুমি এটাকে যদি একটা ব্লো আপ করো will exactly look like the real system। তার মানে কি মডেল এবং রিয়েল সিস্টেম has to be similar, only way they can differ through the numerical value of their dimensional quantities, corresponding dimensionless quantity that other numerical value must be the same। তাহলে আইডিয়াটা বুঝতে পারছো? সিমিলারিটি। তাহলে এই যে আইডিয়া অফ সিমিলারিটি ইজ অলসো enormously useful for the architect। I'm not sure whether architect এগুলো স্টাডি করে কিনা, I'm sure they do। আমি কখনো জিজ্ঞেস করে দেখি নাই, তোমরা ইচ্ছা করলে জিজ্ঞেস করতে পারো তোমার যদি কোনো বন্ধু থাকে আর্কিটেক্ট পড়ে, who is architect। তো তোমার কাছে ক্লিয়ার? Yes sir। Good, very good। আমরা এটাকে স্টপ শেয়ারে যাই। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম? শিখলাম হলো একটা ডাইনামিক স্কেলিং। তোমার সিস্টেম যদি ডাইনামিক স্কেলিং এক্সিবিট করে, immediately you know
that তোমার সিস্টেমটা at different times are good, very good, they are similar. আরেকটা শিখছিলাম হলো ফাইনাইট সাইজ স্কেলিং। যেই স্কেলিং থেকে তোমরা জানতে পারো যে সিস্টেমটা যদি তুমি তোমার দরকার হলো, যদি সিস্টেমটা ইনফাইনাইটলি লার্জ হয়, সেখান থেকে তোমার বিভিন্ন রেজাল্ট তোমাকে জানতে হবে। কিন্তু নাইদার অ্যানালিটিক্যালি ছাড়া, অ্যানালিটিক্যালি সবসময় ইনফাইনাইট সিস্টেমের জন্য সলভ করা সম্ভব, যদি যদি সিস্টেমটা ইজ অ্যানালিটিক্যালি সলভেবল হয়। অনেক ক্ষেত্রে বর্তমান অল দ্য প্রবলেম, মোস্ট অফ দ্য প্রবলেম that could be solved analytically has been solved. এখন সাধারণত মানুষ আমরা যা করি, we solve problems numerically by numerical simulation, Monte Carlo simulation. তাহলে simulation you cannot do on infinite system. Your computer will never support it. অথবা experiment যদি করো, experimentalist also, it is not possible to have a system infinitely large. তাহলে আমাকে কি করতে হয়? সেই জন্য physicists তো আর এমনি বসে থাকে না, they are smart, they know the finite extrapolation. এই extrapolation কিন্তু শুধু আমরা করছি, এর আগে কে করছে প্রথম বলতো? গ্যালিলিও। গ্যালিলিও নিউটনের সূত্র, নিউটনের ফার্স্ট ল কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ফর্মুলেটেড বাই, নট বাই নিউটন, ইট ইজ অ্যাকচুয়ালি ল অফ গ্যালিলিও। ডু ইউ নো দ্যাট? নিউটন ফার্স্ট ল, এটা হলো ফার্স্ট লটাকে গ্যালিলিও করছিল কি, একটা টেবিলের উপরে একটা অবজেক্ট রেখে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে এবং দেখছে সে কতটুকু যায়। তারপরে সে মানে সারফেসটাকে স্মুথ করছে, অর্থাৎ ফ্রিকশন কমাইছে, কমিয়ে আবার হি অ্যাপ্লাইড দ্য সেম ফোর্স, দেখলো অবজেক্ট ইজ গো ফার্দার দেন বিফোর, and then he further reduced the friction, made it even smoother, and he applied again the same amount of force. This time again the object goes even further. এরকম ভাবে যতই সে স্মুথ করে ততই অবজেক্ট গো লার্জার ডিস্টেন্স। তখন সে এক্সট্রাপোলেট করলো, if I could make my surface totally frictionless, the object would never stop. It would go with the same speed forever. এটার নাম হলো এক্সট্রাপোলেশন। So Galileo did that. আমরাও এই যে ফাইনাইট স্কেলিং বা ডাইনামিক স্কেলিং, আমরা সিস্টেমটা ডাইনামিক স্কেলিং এর ক্ষেত্রে আমরা সিস্টেমটা কয়েকটা টাইমের জন্য করি, এক্সপেরিমেন্টটা করে ইনফাইনাইট টাইমের জন্য রেজাল্ট এক্সট্রাপোলেট করি, অথবা সিস্টেমটা এক্সপেরিমেন্ট করি কয়েকটা সিস্টেম সাইজের জন্য, সেখান থেকে সিস্টেম ইনফাইনাইট সিস্টেম হইলে পরে সেই রেজাল্ট হতো আমরা সেটা বের করতে পারি। আর কি, বিকজ এটা কারণ কেন করতে পারি, কারণ এটা দিস ইজ দ্য পাওয়ার অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। So dimensional analysis is so powerful, it is so unfortunate that undergraduate level এ তোমাদের dimensional analysis টা properly পড়ানো হয় না। তাহলে you would be able to appreciate the importance of the power of dimensional analysis. অনেক কিছু আরো সহজে বুঝতে পারতাম। Are you with me? Do you agree with me? Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. গুড। তাহলে ডাইনামিক স্কেলিং বা ফাইনাইট সাইজ স্কেলিং, ধরো ফাইনাইট সাইজ স্কেলিং আমি একটু শেয়ার করি আবার।
সবাইকে দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। জি স্যার। আমার আমার হ্যান্ডরাইটিং কি টু ব্যাড? বুঝতে অসুবিধা হয়? নো স্যার। I'm getting better actually. In the beginning, my handwriting was even worse. Now it's a little bit better, and I will get used to that. So hopefully, in a few years' time, I'll be better. আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, ধরো ডাইনামিক স্কেলিং মানে কি? ধরো আমার যদি m একটা কোয়ান্টিটি হয় যেটা ডিপেন্ড করে অন টেম্পারেচার এন্ড সিস্টেম সাইজ L, এটাকে লেখা যায় L to the power a by nu pi t minus Tc L to the power 1 by এইটাও এই যে প্রেসক্রিপশনটা আমি আঁকলাম, বললাম, এটা যখন এটা ম্যাগনেটাইজেশন হইতে পারে, এটা সাসসেপ্টিবিলিটি হইতে পারে, এটা স্পেসিফিক হিট হতে পারে, ইন এ থার্মাল সিস্টেম হতে পারে। এই সিস্টেমটা যদি এরকম এই ম্যাগনেটাইজেশনকে যদি আমরা এরকম ফর্মে লিখতে পারি, তাহলে ইমিডিয়েটলি আমরা বলি, এবং ম্যাগনেটাইজেশন যদি এই ফর্মে প্রকাশ করা যায়, তাহলে বলতে পারি সিস্টেম এক্সিবিট ফাইনাইট সাইজ স্কেলিং। মানেটা কি? দিস ইজ অলসো ডিপলি রুটেড টু দ্য পাই থিওরেম। কিরকম ভাবে? ধরো এটা মানে হলো t মাইনাস টিসি তার যে ডাইমেনশন আর L to the power minus 1 by nu তার ডাইমেনশন সেম। অর্থাৎ t minus tc, অর্থাৎ one of the two প্যারামিটার, এখানে যে দুইটা আছে, t কে আমরা ইজিলি লিখবো, এটাকে রিপ্লেস করবো t minus tc। আচ্ছা, তার মানে ওয়ান অফ দ্য টু প্যারামিটার, টেম্পারেচার এবং লেংথ, দুটার মধ্যে একটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ধরতে পারি। ধরলাম L ইজ এন ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তার মানে t মাইনাস টিসি কে প্রকাশ করতে পারি ইন টার্মস অফ L টু দি পাওয়ার মাইনাস 1 বাই নিউ, এবং তাদের রেশিওটা ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সেটার নাম দিতে পারি phi1। তার মানে t মাইনাস টিসি কে যদি এই যে t মাইনাস টিসি যদি L এর মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে m itself can be expressed in terms of L। ইনফ্যাক্ট দেখো, যখন t equal to tc, m goes like L to the power a by nu। তার মানে m divided by L to the power a by nu, ওইটাই হলো পাই, যেটাকে আমরা স্কেলিং ফাংশন বলতেছি ফাই। এই যে ফাই। তাহলে এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটার মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো আসলে এই ফাইনাইট সাইজ স্কেলিং এর যে আনসারটা আমি এখানে লিখলাম, এটা অ্যাকচুয়ালি ডিপলি রুটেড। দ্য অরিজিন অ্যাকচুয়ালি ইজ বাকিংহাম পাই থিওরি। বুঝতে পারছো? ইয়েস স্যার। গুড। তাহলে দেখা যায়, ধরো পরে এগুলো আমরা বিস্তারিত এক্সপেরিমেন্ট করে দেখাবো, সিমুলেশন করে দেখাবো যে কিভাবে ডাটা কলাপ ফাইনাইট সাইজ স্কেলিং কিভাবে হয়, বিভিন্ন সিস্টেম আমরা দেখবো। কিন্তু এখানে আমরা এখন পরের কথা একটু ব্যাখ্যা করি। আমি মনে করো আমি যদি স্পেসিফিক হিট বা সাসসেপ্টিবিলিটি আঁকি, তাহলে দেখা যায় সাসসেপ্টিবিলিটি
টেম্পারেচারের সাথে মনে করো এরকম ভাবে যায়, এরকম। এবার আমি যদি এটা হলো টিসি, এই হাইটটা যদি আমি মাপি, তারপরে এই হাইট যদি মাপি, এই হাইট যদি মাপি, কারণ একটু আগে দেখতো সাসেপ্টিবিলিটি at TC তে will go like L to the power gamma by nu। আমরা জানি এটা সাসেপ্টিবিলিটি এরকম হয়। তার মানে কি, তার মানে এই যে হাইট গুলো নিলাম না, আমি একটা ডাটা নিতে পারি। এই যে ডাটা গুলো নিলাম, এটা ফর সিস্টেম সাইজ L1, ফর সিস্টেম সাইজ L2, ফর সিস্টেম সাইজ L3, such that L3 is bigger than L2, bigger than L1। অর্থাৎ আমি সাসেপ্টিবিলিটি মেজার করছি একটা L1 সিস্টেমের জন্য সাইজের জন্য, তারপরে L2 সিস্টেম সাইজের জন্য, তারপরে L3 এর জন্য। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমি ফর ডিফারেন্ট এল এর মান, এই যে এল এর মান ছোট থেকে বড় জন্য আমি মাপতেছি কি সাসেপ্টিবিলিটি। হ্যাঁ, এই যে সাসেপ্টিবিলিটি পিক ভ্যালুটা হাইট মাপতেছি ম্যাক্সিমাম। এবার এইটা সত্য হয়, এই ডাটা থেকে আমি আলফা বাই নিউ কিভাবে বের করতে পারি? আমি এক কাজ করতে পারি, আমি দুই সাইডে লগ নিতে পারি। তাহলে লগ কাই ইকুয়াল টু গামা বাই নিউ লগ এল। বুঝতে পারছো না? জি স্যার। তার মানে কি, আমি যদি এই ডাটাটার লগ নেই আর এল এর লগ নেই ডাটাটার, তারপরে যদি আমি লগ খাই ম্যাক্স ভার্সেস লগ এল প্লট করি, গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন। তার স্লোপটা কত হবে? ব্রাভো, গামা বাই নিউ। ব্রাভো ব্রাভো ব্রাভো। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে মানে আই হ্যাভ ডান ইট, আই এম ডুইং ইট নাও ইভেন, ইন অল মাই 3D, ইন অল মাই রিসার্চ, এইটা আমি বারবার বের করি, করে এই গামা বাই নিউ বের করি। এখন আমি একটু দেখাই তোমাদেরকে কি হয়। এবার আমি যদি এখানে প্রথম কি আঁকছিলাম, গামা ভার্সেস টেম্পারেচার আঁকছিলাম না? হ্যাঁ, এবার এই যে এইবার এটা গামা ভার্সেস এটা আঁকছিলাম, দেখতে এরকম হয়েছিল। এবার আঁকবো আমি গামা, সরি গামা কাই ডিভাইড বাই এল টু দি পাওয়ার গামা বাই নিউ। তাহলে এই জিনিসটা কিরকম বলতো? এই জিনিসটা কি? ডাইমেনশনলেস। তার মানে আমার গামার যে এল ভার্সেস কাই এর যে ডাটাটা ছিল, ওই কাইটাকে এল টু দি পাওয়ার গামা বাই নিউ দ্বারা ভাগ করবো এই ডাটাটাকে। প্রত্যেকটা ডাটা পয়েন্টকে এল টু দি পাওয়ার গামা বাই নিউ ভাগ করবো, করে এল টু দি পাওয়ার গামা বাই নিউ ভার্সেস টেম্পারেচার যদি আমি প্লট করি, দেখা যাবে, এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রাসেল, আমি একটা ক্লাস নিচ্ছি অনলাইনে। হ্যাঁ, পরে ঠিক আছে, ওকে বাই। বুঝতে পারছো? তাহলে এবার গ্রাফটা কেমন হবে কেউ কি আন্দাজ করতে পারো? স্যার ওই ডাটা কলাপস হবে স্যার। না, পুরো ডাটা কলাপস হবে না, যেহেতু শুধু আমি পিক ভ্যালুটাকে আমি স্কেল করছি, তাহলে গ্রাফটা এমন হবে।
সরি অর্থাৎ সরি তো মুছে নেই আমার ড্রয়িং আই এম ভেরি টেরিবল ইন ড্রয়িং অর্থাৎ পিক ভ্যালুটা অর্থাৎ একটা পয়েন্টে এরা সবাই একসাথে হয়ে যাবে বাকিগুলো ডিফারেন্স হবে এবার আমি যদি একটা সরল রেখা টানি তাই দেখো এটা ভ্যালুটা হলো টিসি এটাকে যদি আমি টি বলি আর এটা হলো টিসি এই যে উইথটা এটা হলো সবচেয়ে ছোটটার জন্য এটা তারপরেরটা এটা হলো সবচেয়ে বড়টার জন্য L3 তার দেখতে পাচ্ছ যত এল এর মান বাড়তেছে তত টি মাইনাস টিসি এই যে এই হাইট এই যে উইথটা এটা কি হচ্ছে কমতেছে না টি মাইনাস টিসি ফর L1 আর টি মাইনাস টিসি ফর L2 আর টি মাইনাস টিসি ফর L3 কমতেছে না জি স্যার আচ্ছা আমি যদি এবার একটা ডাটা নেই L ভার্সেস টি মাইনাস টিসি আর এটার লগ নেই লগ L আর লগ টি মাইনাস টিসি আর প্লট করি লগ টি মাইনাস টিসি ভার্সেস লগ L গ্রাফটা এরকম হয় স্ট্রেট লাইন উইথ এ স্লোপ 1/nu নেগেটিভ স্লোপ কারণ আমরা জানি এক সেকেন্ড তাহলে আমরা দেখছিলাম না একটু আগে ফাই স্কেলিং এর আর্গুমেন্টটা কি ছিল টি মাইনাস টিসি L টু দি পাওয়ার 1/nu ওখান থেকে বলছিলাম না টি মাইনাস টিসি শুড বি ডাইমেনশনলেস তার মানে হলো L টু দি পাওয়ার -1/nu তার মানে এখন আমি যে লগ নেই লগ টি মাইনাস টিসি লগ টি মাইনাস টিসি সমান হবে কি -1/nu লগ L তার মানে লগ টি মাইনাস টিসি লগ L প্লট করলে I get a straight line with slope 1/nu নেগেটিভ স্লোপ যেহেতু ডিক্রিজিং এখান থেকে 1/nu বের করে তারপরে কাই ডিভাইড বাই L বাই গামা বাই নিউ আর টি মাইনাস টিসি L to the power 1/nu যদি প্লট করি all distinct curves অর্থাৎ দেখো কাই ডিভাইড বাই L বাই গামা বাই নিউ টি মাইনাস টিসি L to the power 1/nu যদি প্লট করি তাহলে I will have one single curve all the distinct curve আলাদা আলাদা যে কার্ভ ছিল এবার সবাই কলাপস হয়ে যাবে তার মানে এই ডাটা এই গ্রাফটার মধ্যে আমার যদি সিস্টেমটা ইনফাইনাইট সাইজ হইতো তার গ্রাফটা কোথায় আসতো এখানেই এটার মধ্যে কারণ ইট ইজ ট্রু ফর এনি লেংথ কারণ যদি L1 L2 L3 এটার মধ্যে আসে why not L5 why not L10 why not L100 why not L million so all the data system regardless of the system size the data would always collapse into তার মানে কি এখান থেকে আমি ইচ্ছা করলে এক্সট্রাপোলেট করতে পারি আমার ইনফাইনাইট সাইজ সিস্টেমের জন্য এইটাই দিস ইজ দ্য পাওয়ার of dimensional analysis this is the power of finite size scaling the finite size scaling শুধু যে similarity বলে তা না এখান থেকে it helps us to extrapolate the value of gamma by nu value of 1/nu এগুলা খুব ইম্পর্টেন্ট 1/nu for infinite size আমি কি সবাইকে বুঝতে পারছি yes sir
এবার আমরা আরেকটা জিনিস বুঝতে চেষ্টা করি। গত ক্লাসে বলছিলাম a function is said to be homogeneous or scale invariant if the function f lambda x equal to g lambda x বলছিলাম না? জি স্যার। আচ্ছা, আমি যদি এমন করি, প্রথমে এটা করলে এইভাবে তো লিখতে পারি f u lambda x ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? g mu f lambda লিখতে পারি। হ্যাঁ স্যার। আবার f lambda x সমান এইটা, তাহলে লিখতে পারি না এইভাবে? লিখতে পারি। ইয়েস স্যার। আবার এটা লিখতে পারি এইভাবে f u lambda x equal to g mu lambda f লিখতে পারি। ইয়েস স্যার। তার মানে এরা এটা ইকুয়াল টু এটা, কারণ একই জিনিস তো। ব্র্যাকেট আমি কোথায় দিলাম না দিলাম ডাজ ইট ম্যাটার? তার মানে এখানে লিখতে পারি g mu lambda equal to g mu g lambda লিখতে পারি। ইয়েস স্যার। একজন পার্টিসিপেট কে জানি আসতে চাইলো। আচ্ছা, লিখতে পারি সবাই? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি এখন প্রমাণ করব যে g exhibit power law and f also a power law. প্রথমে g টাকে যে পাওয়ার ল এটা প্রমাণ করি। এই সুতরাং আমি লিখতে পারি এরকম তার মানে এখন লিখি g lambda mu equal to g lambda g। এবার let us differentiate both sides with respect to lambda। তাহলে কি হয়? এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে, কারণ এটা তো ভ্যারি করে এজ এ ল্যামডা মিউ, অর্থাৎ g ভ্যারিজ এজ এ ল্যামডা মিউ। তার মানে এটা যে গ্রাফটা হলো এরকম, তার মানে এটা ডিফারেন্সিয়েট করা মানে কি? ডেল জি বাই ডেল ল্যামডা মিউ করতে হবে, তাই তো? বুঝতে পারছো তো সবাই? ল্যামডা মিউ অর্থাৎ এইটাকে মনে করো x, তার মানে ডেল জি বাই ডেল x মানে ল্যামডা মিউ। এটাকে তুমি লিখতে পারো না জি জি বাই ডি ল্যামডা, হলো না, কারণ যেহেতু তার আর্গুমেন্ট হলো ল্যামডা মিউ, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ল্যামডা মিউ। কিন্তু আমি বলতেছি লেট আস এটা উইথ রেসপেক্ট টু ল্যামডা। তাহলে কি পাই? আমরা লিখতে পারি ডেল বাই ডেল ল্যামডা ইকুয়াল টু ডেল বাই ডেল মিউ ল্যামডা ডেল মিউ ল্যামডা বাই ডেল ল্যামডা। তাহলে কি দাঁড়াইলো? মিউ ডেল বাই ডেল মিউ ল্যামডা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে এটাকে উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েট করলে পরে হবে
mu g prime lambda mu equal to g prime lambda g. Do you agree? Yes, sir. এই যে কথা বলে না, Yes, sir. Yes, sir. এই যে প্রাইম দিলাম, প্রাইম মানে কি? Derivative. ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু হোয়াট? স্যার প্রথমটার জন্য ল্যামডা মিউ আর সেকেন্ডটার জন্য ল্যামডা। তার মানে হলো প্রাইম দেওয়ার অর্থ হলো ইট ইজ দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইটস ওন আর্গুমেন্ট। এই জি এর আর্গুমেন্ট এখানে হলো ল্যামডা মিউ, এই প্রাইম মানে হলো ডেরিভেটিভ অফ দিস উইথ রেসপেক্ট টু ইটস আর্গুমেন্ট। প্রাইম মানে হলো ডেরিভেটিভ অফ দিস উইথ রেসপেক্ট টু ইটস আর্গুমেন্ট। এবার আমরা ল্যামডা ইকুয়াল টু 1 বসাবো, ডিফারেন্সিয়েট নিয়ে ল্যামডা ইকুয়াল টু 1, তাহলে কি পাই? মিউ জি বাই ডি mu equal to lambda equal to 1, তার মানে g prime 1 g mu। তাহলে লিখতে পারি d by g, এই g টাকে নিচে নিয়ে আসছি, আর d mu টাকে ওইদিকে নিয়ে যায়, d mu আর mu টাকে নিচে নিয়ে আসি, mu আর g prime 1 টা এটা তো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ ডেরিভেটিভ অফ জি একটা গিভেন ফিক্সড ভ্যালু অফ 1, তাহলে এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম দিলাম পি। এবার আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি পাই? লগ জি মিউ ইকুয়াল টু পি লগ মিউ প্লাস সি। তাহলে সি সমান কত? আমরা যদি মিউ ইকুয়াল টু 1 বসাই, লগ 1 ইকুয়াল টু 0, তার মানে সি ইকুয়াল টু হবে লগ জি 1। সি এর মান এটা যদি বসাই তাহলে লগ জি মিউ মাইনাস এটাকে ওইদিকে নিয়ে যায়, মাইনাস লগ জি 1 সমান হবে লগ জি মিউ ডিভাইড বাই জি 1 equal to log mu to the power p. Do you agree? Yes, sir. Sir. তার মানে কি পাইলাম? আমি যদি এবারে অ্যান্টি লগ নেই তাহলে g mu equal to g1 lambda to the power p. In other words, আমি g1 এটা জাস্ট একটা নাম্বার, তার মানে কি পেলাম আলটিমেটলি? g lambda মিউ হবে, অথবা এখন মিউ এর জায়গায় আমি ল্যামডা বসালাম বা হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। তাহলে জি ল্যামডা কিরকম? ল্যামডা টু দি পাওয়ার পি। এটার মানেটা হলো যে এটা মানে হলো যে টিকটকে যেটা বলছিলাম, f lambda x equal to g lambda f f। তার মানে হলো f lambda x equal to lambda to the power 3 f f। Do you agree? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখাবো যে the function f itself also exhibits power law। তাহলে আমি এখন ডেরিভেটিভ নেব again with respect to lambda, তাহলে কি পাবো? x তারপরে lambda equal to 1 বসিয়ে দেব, তাহলে x, হ্যাঁ,
df x by dx equal to আগে ডিফারেন্সিয়েট করব তাহলে আসতে হলো p lambda টু দি পাওয়ার p minus 1 কিন্তু আমি তো lambda equal to 1 বসাই দিলাম তাহলে শুধু p থাকবে আর f x তোমার কাছে ক্লিয়ার মানে হলো এটাকে ডিফারেন্সিয়েট করলে পরে কি হবে করলে হবে x মানে 10 একটু আগে যেভাবে করছিলাম একই ভাবে x lambda x কিন্তু আমি lambda equal to 1 বসাই দিচ্ছি তার মানে x df by dx এটাই লিখতে আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হলো p lambda to the power p minus 1 lambda equal to 1 বসালে তো এটা থাকে না তাহলে শুধু p থাকে এটাই লিখতে তাহলে এবার df by f আর dx by f এই দেখো এটাকেও ইন্টিগ্রেট করলে আমরা পাই f x goes like lambda to the power তাহলে কি দাঁড়াইলো a function that satisfies this equation always p can be positive negative doesn't matter always exhibit power law আমি একটা উদাহরণ দিই তোমার কাছে ক্লিয়ার হবে বিষয়টা ক্লাস আছে তাহলে তো আজকে এখানে শেষ করতে হয় তাহলে তো হচ্ছে লাভ করে লাভ নেই তা আজকে এখানে থাক তাহলে এই যে এতক্ষণ যে অঙ্ক করলেই তো শেষ হয়ে গেল না এটার সিগনিফিকেন্সটা বুঝতে হবে এটার শানে নজরুলটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা নিয়ে অনেক এক্সাম্পল আমরা দিব দিয়ে এটার যে কত পাওয়ার এটা যে কত ইম্পর্টেন্ট হ্যাঁ ফিজিক্সে পাওয়ার লর কোনো শেষ নাই হ্যাঁ ইভেন যে নিউটন সেকেন্ড ল ইজ এ পাওয়ার ল সরি নিউটন গ্র্যাভিটেশন ল তারপরে কুলম্বস ল মানে r টু দি পাওয়ার -2 হ্যাঁ হুইচ মিনস যে সকল স্কেলে ইট ইজ ট্রু পাওয়ার ল মানে স্কেল ইনভ্যারিয়েন্স কোন স্কেলে ডাজন্ট ম্যাটার micro scale macro scale astronomical scale in all scale they exhibit the same law a power law this is the power law আরো গুণগান আমি আগামী ক্লাসে গাইবো এটা গাওয়ার কোনো শেষ নাই পুরো ক্লাস জুড়ে পুরো কোর্স জুড়ে আমরা এর গুণগান গাইবো আজকে এই পর্যন্তই থাক যারা কনডেন্স ম্যাটার ফিজিক্সে ক্লাস করতে চলে যাও আর যারা থাকবা তারা আমাকে যদি প্রশ্ন করার কিছু থাকে সেটা করতে পারো